নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, এখন ভারতের সিকিউরিটির জন্য যদি সেনাবাহিনী বা সেনা দপ্তর যদি কোনো রকম কাজ করতে যায়, তাহলে সেখানে বাধা দেওয়া হচ্ছে আমাদের বিপক্ষ পার্টি থেকে। কোথায়? বিহারের যে ভারতের সেনা ঘাঁটিটা তৈরি হতে চলেছে, সেখানে যে জমি অধিগ্রহণ চলছে, অধিগ্রহণ কিভাবে চলে? যে যেখানেই কিষাণ বা যাদেরই জমি থাকুক না কেন, সেই সব জমিগুলোকে একটা উপযুক্ত দাম দিয়ে, উপযুক্ত মূল্য দিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয়। এটা আমাদের এলাকাতে যে বিএসএফ ক্যাম্প রয়েছে, আমরা সেগুলো খুব ভালোভাবে জানি। কিছু কিছু জায়গায় জমি নেওয়া হয়, কিছু জায়গায় স্যাক্রিফাই করতে হয় সবাইকে, কারণ আমাদের সিকিউরিটিটা তো আলটিমেটলি সেই ঘুরে ফিরে আমাদের দেশের বা আমাদের জন্যই। তো অবভিয়াসলি এইসবগুলো করতে গেলে একটু প্রবলেম ফেস করতেই হবে। তো এর জন্য আসাউদ্দিন ওবেসির যে পার্টি, সেই পার্টির একজন বিধায়ক, আপনারা সকলেই জানেন আসাউদ্দিন ওবেসির মেন্টালিটি কেমন আর তার পার্টির মেন্টালিটি কেমন, এটা আপনাদেরকে আর জানানো লাগবে না। কারণ ওপেনলি মিডিয়ার সামনে ভরা সভাতে কি বলেছিল যে 15 মিনিটের জন্য পুলিশ সরিয়ে দাও, তারপরে দেখো আমরা কি করতে পারি। এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা করতে পারে, তাদের কাছে সেনাবাহিনীর কাজে বাধা দেওয়াটা এমন বড় কিছু নয়। কিন্তু তাতে কি কিছু ছেড়া যাবে? যাবে না। সে যে শুয়োরে বাচ্চাই যাই করুক না কেন, তাতে কিছু ছেড়া যাবে না। আসাউদ্দিন ওবেসি পার্টির একজন বিধায়ক সেনাঘাঁটি হতে দেবে না, তার জন্য বাধা দিয়েছে। বলছে যে জমি অধিগ্রহণ করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ চাষিদের জমি। যদি চাষি যদি সে জমি দিতে না চায়, তাহলে তার জমি নেবে না, সেটুকু মাঝখানে গ্যাপ রেখে বাকিগুলো নেবে। তার যদি ক্ষমতা থাকে আবাদ করা, সে করবে ওখানে, তাই না? ব্যাপারটা তো এইখানেই। এই ধরনেরই অনেক ঘটনা এরকম বিভিন্ন দেশে হয়েছে। কিন্তু দেশের সিকিউরিটির ক্ষেত্রে কোনো রকম আমাদের সরকার, ভারত সরকার কোনো রকম ভাবে সমঝোতা করবে না, কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করবে না, এটা কিন্তু আমাদের সরকার বলে দিয়েছে। এমনকি সেনাবাহিনীর তরফ থেকেও এটা ক্লিয়ার কাট। এর আগেই আমাদের ভারতমালা হওয়ার একটা কথা উঠেছিল মোদী সরকার আসার পর থেকে, যে ভারতমালা হবে। ভারতমালা কিভাবে? আমাদের যে সমস্ত বর্ডার এলাকা রয়েছে, ভারতের যে সমস্ত বর্ডার এলাকা রয়েছে, যেমন ধরুন বাংলাদেশ, মায়ানমার, চীন, পাকিস্তান, এই সমস্ত বর্ডার এলাকা দিয়ে, সমগ্র ভারতের এই এলাকা দিয়ে একটা 4 লেনের রাস্তা তৈরি হবে। 4 লেন রাস্তা, যে রাস্তাটাই হামেশাই যে কোনো রকম ভাবে ফাইটার জেট থেকে শুরু করে হেলিকপ্টার সমস্ত কিছু ওখানে নামতে পারবে, উঠতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। সেই কোয়ালিটির একটা রোড তৈরি হবে। কিন্তু এইটা নিয়ে বহু ঝামেলা হয়। আমাদের যে এলাকাটা রয়েছে আর কি, বর্তমানে আমরা যে এলাকায় থাকি, সেটা হচ্ছে কৃষ্ণনগর টু করিমপুরের যে মেন রুট, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বর্ডার এলাকা। আর এই বর্ডার এলাকায় এই 4 লেন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দেয়নি আমাদের মমতা ব্যানার্জি, আমাদের রাজ্য সরকার। কিন্তু এইটা নিয়ে পরে অনেক জলঘোলা হওয়ার পরে, যখন ক্লিয়ার কাট একটা সুপ্রিম কোর্ট থেকে রায় চলে আসে যে দেশের সুরক্ষার্থে বা দেশের স্বার্থে এই ধরনের কোনো বাধাই কিন্তু মানা হবে না, তারপর সেগুলো কাজ শুরু হয়। দেখুন, যখন দেশের সিকিউরিটির ব্যাপার রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যত বড়ই লাট সাহেব হয়ে যান না কেন, আপনার কথা কেউ মানবে না। হ্যাঁ, আপনি শুয়োর বাচ্চা হন আর আপনি যে বাচ্চাই হন না কেন। দেখুন, এইসব মানুষগুলো হচ্ছে দেশদ্রোহী। এরা একটা সময় পাকিস্তানে এদেরকে পাঠিয়ে দেওয়ার দরকার ছিল, কিন্তু ভুলবশত এইসব মানুষগুলো আমাদের দেশে থেকে আমাদের দেশটাকে ছিঁড়ে খাচ্ছে, খুবলে খুবলে খাচ্ছে ভিতর থেকে। ওই কাঠ ঠোকরা দেখেছেন তো, সামনে একটুখানি ফুটো করে আর ভিতরে কিন্তু কুবলিয়ে ফেলে, ঠিক সেই রকম। আপনারা দেখবেন যে ওই পোকার ভিতরে কিন্তু এত বড় একটা বাসা তৈরি করে ফেলে, ঠিক এরাও তাই, ভিতরে ভিতরে বাসা তৈরি করে। এরা হচ্ছে আসলে দেশদ্রোহী, এরা হচ্ছে আসল আতঙ্কবাদী আমাদের ভারতের। পাকিস্তান থেকে 5 জন আসে, আমাদের ভারতে 50 জন তাদেরকে সহযোগিতা করে, আর এই 50 জনের মধ্যে এরা রয়েছে। যারা বিধায়ক পদে রয়েছে, বড় বড় পদ রয়েছে যাদের, যারা মন্ত্রী পদে রয়েছে, তাদের কাছে তো এই ধরনের ছোটখাটো প্রবলেম ক্রিয়েট করাটা কোন ব্যাপার না। আর এই প্রবলেম থেকেই আরো বড় ধরনের বড় কিছু করা যায়। যেমন ধরুন না, হুমায়ুন কবির আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে না, হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির ভরতপুরে কিভাবে দাঙ্গা সৃষ্টি করেছিল, আমাদের বেলডাঙ্গাতে কিভাবে দাঙ্গা সৃষ্টি করেছিল, সেটা আপনারা সকলেই জানেন। এখনো সেই রাস্তাতেই চলছে, এখনো বেলডাঙ্গা কিন্তু শান্ত নয়। এই যে বাবরি মসজিদ নিয়ে যে কথাগুলো চলছে, কিন্তু যখন এই দেশের সুরক্ষার্থে চলে আসবে না, আমরা দেখেছি এইসব মালগুলো কিন্তু ওপরে বড় বড় কথা বলে,
এই যখন দাঙ্গা বেঁধে গেল, ঠিক সেই সময় বিএসএফ আর আর্মি যখন নেমে গেল, সিআরপিএফ নেমে গেল, তখনই কিন্তু ওই দাঙ্গা বাহিনীকে আর খুঁজে পাওয়া গেল না, সব লেজ গুটিয়ে কোথায় পালিয়ে গেল। ঠিক এইরকম এরা ঘরের মধ্যে এসি ঘরে বসে বসে বিভিন্ন রকম কমেন্ট করতে পারে। ওই চাষির কোনো যা আসে না, ওই 10 কাঠা কি 1 বিঘা জমি বা 1 একর জমি যদি তার চলে যায়, তার জন্য তো সরকার একটা প্রাইস দিচ্ছে তাকে, একটা তো তার একটা উপযুক্ত রেট তারা বেঁধে দিয়েছে, সেই রেট তো তাকে দেবেই, তাতে ওর কোনো যা আসে না। কারণ ওই এলাকা বর্ডার এলাকা, আর ওখানে কোনো রকম ভাবেই চাষাবাদ করা অত সহজ নয় যতটা আমরা ভাবি। আমরা বর্ডার এলাকায় থাকি, আমরা খুব ভালোভাবে জানি যে যখনই এই ফেন্সিং এর উল্টো দিকে আমাদের যে সমস্ত জমিগুলো পড়ে গিয়েছে, সেগুলো তো একসময় স্যাক্রিফাই করতে হয়েছে। কারণ কেন করতে হয়েছে, যে আমাদের ওই ফেন্সিং এর যদি না দেওয়া হতো, তাহলে আজকের ডেটে আমরা যে জায়গায় শান্তভাবে বসবাস করছি সেখানে শান্ত থাকতে পারতাম না। কারণ প্রত্যেক দিন রাত্রিবেলায় যে কোনো বাড়িতে চুরি ডাকাতি হতেই চলেছিল, আর সেটা বন্ধ করার জন্য ফেন্সিং দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। আর আজকের ডেটে এই যে চিকেন নেক, বাংলাদেশিরা বারবার বলে যে চিকেন নেক দখল করে নেব, দখল করে নেব, দখল করে নেব, এই করতে করতে একটা সময় এমন হয়ে যাবে যে এই চিকেন নেকের মধ্যে তারা হাঙ্গামা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের ভারত সরকার যদি সেনাঘাঁটি না তৈরি করতে পারে, তাহলে পারে কিন্তু সেই হাঙ্গামাকে ঠেকানো যাবে না। যে সেনাঘাঁটি আছে সেটাকে আরো বড় আকারে এক্সপ্লেন করা হবে, সেটাকে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হবে। আর যে কারণে জমির দরকার রয়েছে, আর এই জমি নিতে গিয়ে এই আমিনের AIMIM এর যে একজন বিধায়ক, এরা তো জানি যে এরা দেশদ্রোহী, এদের দেশের ভালো এরা কোনো সময় চায় না। এরা সব সময় চেয়েছে ওই যে হায়দ্রাবাদ প্রথম থেকেই ভারতের বিপক্ষে ছিল, তারা ভারতের মধ্যে আসতেই চেয়েছিল না। তারপর বিভিন্ন প্রবলেমের পর তারা ভারতের মধ্যে আসে। তো এখনো ঠিক তাই, ওরা হায়দ্রাবাদের যে সমস্ত মুসলমান যারা রয়েছে, তারা এখনো ভারতকে ভালোবাসে না, তারা এখনো পাকিস্তানকে ভালোবাসে, পাকিস্তানকে সাপোর্ট করে। তো আজকের ডেটে এই আসাউদ্দিন ওবিসি তার নিজের ভাই যে কথাটা বলেছে, তার প্রত্যেকের মেন্টালিটি ঠিক সেরকম। আসাউদ্দিন ওবিসি ক্লিয়ার কাট বলতে পারে না, কারণ সে একটা ফ্রন্ট লাইনের একজন পার্টির নেতা। তো স্বাভাবিক ব্যাপার, সে যদি এই ধরনের উল্টোপাল্টা কথা বলে তার ভোট কেটে যাবে, যে কারণে সে বলতে পারে না। আজকে দেখুন যে ঘটনাগুলো ঘটছে, তাতে কারোর কোনো যায় আসে না, কারোর কিচ্ছু ছেড়া যাবে না। সেনাবাহিনী বা সেনা দপ্তর থেকে কোনো রকম কোনো টেনশনই নিচ্ছে না তোমাদের এই সমস্ত যে উদ্ভট কথা বলছো তোমরা। তোমরা জমি দিলে না দিলে তাতে কোনো ছেড়া যায় না। আমরা ক্লিয়ার কাট জমি ওখানেই সেনাঘাঁটি তৈরি হবে, তার জন্য তোমার জমি যদি গ্যাপ রেখে বাকি দিক দিয়ে তৈরি করতে হয় তাই করবে। তারপর তুমি তোমার জমিতে হেলিকপ্টার নিয়ে আসা যাওয়া করো, সেটা তোমার ব্যাপার। যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের ভারতের সুরক্ষার্থে যদি আমার নিজের 2-1 শতক কি 2-1 বিঘা জমি চলেও যায়, তাতে আমি দিতে রাজি আছি। আপনারা কি দিতে রাজি আছেন? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে শেয়ার করে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।